hydrogen as H plus is the is the reason why acid is called acid and pH is called pH, তাই না? তো অ্যাকর্ডিং টু মি পারঅক্সাইড হওয়া উচিত অক্সিজেনের আন্ডারে, আর অ্যাসিডগুলো হওয়া উচিত ছিল এটার আন্ডারে, ওয়াটারটাকে অক্সিজেনের আন্ডারে ঠেলে দিলেই ভালো হতো। যাই হোক, তো আজকে আমাদের অবজেক্টিভ হচ্ছে কম্পাউন্ডস অফ হাইড্রোজেন। এর মধ্যে দুটো পার্ট ছোটো ছোটো আছে, একটা পার্ট একটু বড় আছে, এবং এর অনেকগুলোই তোমরা ক্লাস নাইনে, যেহেতু বোথ তোমরা আইসিএসসি বোর্ড থেকে পড়েছো, তোমরা ক্লাস নাইনে এইগুলোর একটা পোর্শন পড়েছিলে ওয়াটার চ্যাপ্টারে। কারণ যে কম্পাউন্ডগুলো পড়বো তার মধ্যে একটা হচ্ছে হাইড্রাইড, আরেকটা হচ্ছে ওয়াটার, মনে আছে সফট ওয়াটার হার্ড ওয়াটার, আর আরেকটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। তো তোমরা অনেকটাই সেদিক থেকে মানে অন দ্য মার্কে আছো, বিকজ তোমরা আগে এই চ্যাপ্টারগুলো পড়ে ফেলেছো। এনিওয়ে, তো আজকে প্রথম ফার্স্ট স্টার্ট করছি আমরা হাইড্রাইডস দিয়ে। হাইড্রাইডস হচ্ছে যার মধ্যে ওয়ান অফ দ্য এলিমেন্ট ইজ হাইড্রোজেন অ্যান্ড দেয়ার আর হাইড্রাইডস। হাইড্রাইডকে পার্টিকুলারলি ডিফাইন করা হয় এইভাবে, দুটো বা তিনটে মেটাল আছে, দুটো বা তিনটে মেটাল বলছি, কোথায় গেল, it's a binary compound or combination of binary compounds। অনেক সময় কি হয়, কিছু কিছু হাইড্রাইড আছে তোমরা দেখবে যেখানে মোর দ্যান ওয়ান হাইড্রাইড কম্বাইন করে আরেকটা নতুন হাইড্রাইড তৈরি করছে। কম্বিনেশন অফ হাইড্রাইড কম্পাউন্ডস, অক্সিডেশন অক্সাইডে হচ্ছে এরকম দেখা যায়, হাইড্রাইড, হ্যাঁ হাইড্রাইড কম্পাউন্ডস বলে আর হাইড্রাইডকে ডিফাইন করতে হবে না, বাইনারি কম্পাউন্ডস, কম্বিনেশন অফ বাইনারি compounds, one being hydrogen। যেমন ধরো NaH, দুটো এলিমেন্ট, একটা সোডিয়াম একটা হাইড্রোজেন। H2S, দুটো এলিমেন্ট, একটা সালফার একটা হাইড্রোজেন। LiAlH4, এটা অ্যাকচুয়ালি দুটো বাইনারি কম্পাউন্ড, একটা হচ্ছে LiH আর একটা হচ্ছে AlH3, এটা হচ্ছে Li আর হাইড্রোজেন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর হাইড্রোজেন। তাহলে এইটা দিয়ে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে এই ওপরে সেন্টেন্সটা বলতে কি বোঝাতে চাইছে, বাইনারি কম্পাউন্ড আর কম্বিনেশন অফ বাইনারি কম্পাউন্ডস, one being hydrogen, that is called hydride। ওকে, এবার এর কিছু ক্লাসিফিকেশন আছে। মেনলি এটাকে তিন ভাগে ভাগ করা যায়। প্রাইমারিলি আগে আমরা এটাকে বইতে যেভাবে দেওয়া আছে আমি তার থেকে একটু বেটার ওয়েতে ক্লাসিফাই করছি। ফার্স্ট এটাকে ভাগ করি হচ্ছে স্টয়সিওমেট্রিক হাইড্রাইড, আর নন স্টয়সিওমেট্রিক হাইড্রাইড। মানে যেখানে যে ভ্যালেন্সি বলে যে ব্যাপারটা আছে, ভ্যালেন্সি কনজার্ভ হচ্ছে, আরেক জায়গায় যেখানে ভ্যালেন্সি কনজার্ভ হচ্ছে না, ঠিক আছে, মানে এখানে ভ্যালেন্সি কনজার্ভড,
এক্সাম্পল দিলেই বুঝতে পারবে ব্যাপারটা কি। আর এখানে হচ্ছে ভ্যালেন্সি নট কনজার্ভড। এই নন স্টয়চিওমেট্রিক আরও অনেক নাম আছে, যেমন মেটালিক হাইড্রাইড অথবা ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড, এরকমভাবে এদের অনেকগুলো নাম আমরা নিতে পারি। হচ্ছে স্টয়চিওমেট্রিক হাইড্রাইড। স্টয়চিওমেট্রিক হাইড্রাইডকে আমরা আবার ফার্দার ক্লাসিফাই করতে পারি অনেকগুলো ফাইনার ডিভিশনে। আয়নিক আর কোভ্যালেন্ট। আয়নিক হাইড্রাইড বলতে আয়নিক হাইড্রাইডটা ইউজুয়ালি ক্রিস্টালাইন কম্পাউন্ড হয়, এদের ল্যাটিস থাকে, ঠিক আছে, তাই জন্য এটা আরেকটা নাম হচ্ছে ক্রিস্টালাইন হাইড্রাইড। আর কোভ্যালেন্ট হাইড্রাইডগুলো ইউজুয়ালি ক্রিস্টাল হয় না রুম টেম্পারেচারে, কিন্তু এদেরকে একটু নাড়াচাড়া করলে এদেরও ক্রিস্টাল পাওয়া যায়। সুতরাং ক্রিস্টালাইন হাইড্রাইড কথাটা বইতে মেনশন করলেও আমার মনে হয় সেটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হওয়ার কথা নয়, উচিত নয়। এর মধ্যে অনেক ক্রিস্টালাইন হাইড্রাইড পাওয়া যাচ্ছে। এনিওয়ে, এবার কোভ্যালেন্টের মধ্যে আবার তিনটে ভাগ: ইলেকট্রন সাফিসিয়েন্ট, ইলেকট্রন ডেফিসিট, এবার ইলেকট্রন সাফিসিয়েন্ট আর ইলেকট্রন এক্সেস। যতক্ষণ না পর্যন্ত এক্সাম্পল না দেব এর কোনোটার ডেফিনেশনে কিছু বোঝা যাবে না। এটা হচ্ছে মুশকিল, এগুলোকে ডিফাইন করা যায় না ওভাবে। এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করলে ব্যাপারটা বোঝা যাবে। আয়নিক হাইড্রাইড বলতে বেসিক্যালি মেটালের সাথে যদি হাইড্রোজেন বন্ড করে তখন যে হাইড্রাইডটা তৈরি হয়, দ্যাট ইজ কল আয়নিক হাইড্রাইড। ঠিক আছে, মেটাল হাইড্রাইডস, মানে এই যে মেটালিক হাইড্রাইডটা এখানে বলা হয়েছিল মেটালিক হাইড্রাইড, হ্যাঁ এইখানে হচ্ছে ব্যাপার, ওইটা হচ্ছে নন স্টয়চিওমেট্রিক, এখানে হচ্ছে স্টয়চিওমেট্রিক। মানে এখানে মেটালের যে ভ্যালেন্সি সেগুলো পরিষ্কারভাবে দেখা যাবে মলিকুলার ফর্মুলাতে। যেমন ধরো NaH, CaH2, AlH3, এগুলো যদি আয়ন হয়, ক্যারেক্টারিস্টিক্স কি, এগুলো আয়ন হতে পারে কারণ নামের মধ্যেই আছে এগুলো হচ্ছে আয়নিক। লেটস মুভ দিস হোল থিং টু দ্য লেফট। এদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে নাম্বার 1 যে এদের আয়নে কনভার্ট করা যায়, ক্যান ফর্ম আয়ন অ্যাজ অ্যান্ড H বিং H মাইনাস। তুমি NaH কে যদি আয়োনাইজ করো তুমি Na প্লাস আর H মাইনাস পাবে অ্যাজ মল্টেন কন্ডিশনে, অ্যাকোয়াস কন্ডিশনে নয়। অ্যাকোয়াসে করলে কি প্রবলেম আছে? নাম্বার 2, হাইলি রিডিউসিং ইন নেচার। তাই তুমি জল টল দিয়ে দিলে ফটফট করে রিয়াক্ট করে রিডাকশান করে ফেলবে। NaH প্লাস H2O, দেখো H2O থেকে হাইড্রোজেন রিমুভ করে দেবে, এটা করে দিচ্ছে NaOH
আর H2, তাহলে এটা কি হয়ে গেল? এটা রিডাকশন হয়ে গেল। এটা কি হয়ে গেল? এটা অক্সিডেশন হয়ে গেল। অক্সিজেন অ্যাড হলো সোডিয়াম হাইড্রাইডের মধ্যে, আর হাইড্রোজেন অক্সিজেন রিমুভ হয়ে গেল ওয়াটারের থেকে। তাহলে কি হচ্ছে? এরা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে? তো জলের সঙ্গে এরকমভাবে করতে পারে, অন্যান্য কম্পাউন্ডের সঙ্গে এরকমভাবে করতে পারে। যেমন ধরো কার্বন মনোক্সাইডের সাথে HCOONA প্লাস কার্বন, কিছু নন অক্সিডাইজিং এজেন্টের সাথে। না, SiCl4, এটা করে দিচ্ছে কি SiH4 প্লাস 4NaCl। তাহলেও বারবার কি হচ্ছে? ও রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। আর আরেকটা হয়, সেটা হচ্ছে ডিকম্পোজিশন। এই হাইড্রাইডগুলো খুব একটা স্টেবল নয়। ওয়াটারের সঙ্গে রিয়াকশনটাই তার একটা প্রুফ, যে ওয়াটারের সঙ্গে টাচ করা মাত্র ওরা ভেঙে চলে গেল। তা আমি যদি হিট করি, এক্সেপ্ট LiH, যে কোনো হাইড্রাইডকে যদি হিট করি, ধরো every hydride is thermally unstable. ধরো ক্যালসিয়াম হাইড্রাইড আছে CaH2, এটাকে তুমি হিট করো, এটা Ca আর H2 করে ফেলছে। এবার H2 ইজ ইনফ্লেমেবল গ্যাস, তাই তুমি যে কোনো জায়গাতে যদি CaH2 দিয়ে হিট দেওয়ার চেষ্টা করো, ও কিন্তু অ্যাজ আ ম্যাচিসের মতো কাজ করে। ম্যাচিস কি করে? আমাদের গ্যাস একটা ইনফ্লেমেবল সাবস্টেন্স, ম্যাচিসের মাথায় বারুদ লাগানো আছে, বারুদ একটা ইনফ্লেমেবল সাবস্টেন্স, কিন্তু বারুদ নিজে জ্বলবে না। মানে বারুদ জ্বলবে, বাট নিজে ফুয়েল হিসেবে কাজ করবে না, বারুদ গ্যাসটাকে জ্বালাতে সাহায্য করবে। তো এই হাইড্রোজেনটাও অন্যান্য কম্পাউন্ডে ওই ম্যাচিসের মতো কাজ করে। ধরো অন্য কিছু একটা জ্বালাবো, মিথেন বা অন্য কোনো গ্যাস জ্বালাবো, তো তাতে আগুন ধরাতে হবে। কী করে ধরাবো? এই ক্যালসিয়াম হাইড্রাইডের মতো মেটালিক হাইড্রাইডগুলো ঢুকিয়ে দিয়ে হিট দিয়ে দিলাম। তাতে কী হলো? ব্যাপারটা একটু কন্ট্রোল করা গেল। ধরো মিথেলটা আমি হাত দিয়ে জ্বালাতে গেলাম, আমার হাতেই আগুন ধরে গেল, বাবা দরকার নেই, থাক। ঠিক আছে? তো এইভাবে এই ডিকম্পোজিশনটা ইউজ করে বিভিন্ন জায়গায় ইনফ্লেমেশন করানো হয়। তো এটা হচ্ছে মেটালিক হাইড্রাইডের ক্যারেক্টার। আর কোভ্যালেন্ট হাইড্রাইড, তার মানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে নন মেটালিক হাইড্রাইডস। কোভ্যালেন্ট হাইড্রাইডের নামের মধ্যেই তাহলে ক্লিয়ার, দে আর দ্য বাকিরা শুনতে পাচ্ছ সাউন্ড? সৌন্য একবার রিজয়েন করো। ওকে, ইলেকট্রন ডেফিসিট হাইড্রাইড কারা? আচ্ছা, কোভ্যালেন্ট হাইড্রাইড কারা, তার মানে নন মেটালিক হাইড্রাইডগুলো। তার মধ্যে কেউ কেউ আছে গ্রুপ 13-এর। ওকে ফাইন। আচ্ছা, এবার ইলেকট্রন ডেফিসিট হাইড্রাইড মানে যারা হাইড্রোজেনের সঙ্গে বন্ড করার পরেও তাদের অক্টেট কমপ্লিট নয়। অক্টেট নট কমপ্লিট ইন দ্য হাইড্রাইড। যেমন ধরো বোরন হাইড্রাইড BH3,
বোরনের আউটারমোস্টে 3টে ইলেকট্রন 3টে হাইড্রোজেনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড করেছে। কটা হয়ে গেছে? 6টা ইলেকট্রন। তার মানে এখনও অক্টেট কমপ্লিট করতে দুটোর গ্যাপ আছে। বোরন হাইড্রাইডের স্ট্রাকচার যদি আমি দেখি, বি এইচ এইচ এইচ, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p1, কারণ বোরনের হচ্ছে 5 অ্যাটমিক নাম্বার। তাই বোরনকে এক্সাইট করলে হচ্ছে 1s2 2s1 2p2। তাহলে এখানে একটা ইলেকট্রন আর এখানে দুটো ইলেকট্রন। তাহলে এবার হাইড্রোজেন যদি বন্ড করেও sp2 হাইব্রিডাইজেশনের পর বোরনটা sp2 হাইব্রিডাইজ হয়ে গেল, তাহলে এটা গেল কি 1s2 2sp2 হোল 3। এই 3টে অরবিটাল মিশে এক হয়ে গেল, আরেকটা অরবিটাল ফাঁকা পড়ে রয়েছে। এবার যদি হাইড্রোজেন ঢোকেও এর মধ্যে, প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন নিয়ে আসবে। তাহলে এই ইলেকট্রনগুলো কি করবে? এই ঘরগুলো ভর্তি করবে। তাহলে এই ঘরটা কি হবে? এখনো ফাঁকা, ইলেকট্রনের ডেফিসিট আছে, আরও ইলেকট্রন ওখানে ঢোকানো যেতে পারত। রেজাল্ট কি? তাহলে এরা কারা? গ্রুপ 13। তাহলে এরা কারা? তাদের এদের কি এফেক্ট হয়? তার এই যে ফাঁকা পড়ে থাকার জন্য এফেক্ট হচ্ছে ডাইমারাইজেশন, পলিমারাইজেশন। ডাইমার পলিমার ফর্ম করে যায় এদের, ঠিক আছে? যেমন ধরো B2H6, B4H10, এই জিনিসটা ফর্ম করে যাচ্ছে। কিভাবে ফর্ম করছে? পরের চ্যাপ্টার, পরের চ্যাপ্টারে তার পি ব্লকের চ্যাপ্টার যখন পড়বো তখন দেখিয়ে দেবো ডিটেলস। এখন এটা দিয়ে ঘাঁটতে গেলে ওখানে আবার রিপিট করতেই হবে। ইলেকট্রন সাফিসিয়েন্ট হচ্ছে অক্টেন এক্স্যাক্টলি কমপ্লিট, অক্টেট এক্স্যাক্টলি কমপ্লিট, নো লোন পেয়ার, নো ভ্যাকেন্ট অরবিটাল। এটা হচ্ছে ফার্স্ট ভিজিবল প্রপার্টি। তার মানে কারা এটা? এটা হচ্ছে গ্রুপ 14। যেমন ধরো CH4, একটু আগে দেখাচ্ছিলাম SiH4, SiH4, এই যে ইলেকশনে লিখলাম SiH4, কোথায় গেল? এই যে C2H6। এখানে কি হচ্ছে? এদের কাছে 4টেই আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। কার্বনের ইলেকট্রনের নাম্বার হচ্ছে, অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, 1s2 2s2 2p6, এই 2p2। কার্বনকে এক্সাইট করো, 1s2 2s1 2p3। কার্বনকে হাইব্রিডাইজ করো, sp3 হাইব্রিডাইজড, 1s2 2sp3 হোল 4। 4টে ইলেকট্রন, S1 এর একটা ইলেকট্রন আর P3 3টে ইলেকট্রন, টোটাল মিলিয়ে 4টে ইলেকট্রন ঢুকে গেছে। তাই 4টে হাইড্রোজেন আসবে, প্রত্যেকের কাছে একটা করে ইলেকট্রন থাকবে। এবার প্রত্যেকে একটা করে ইলেকট্রন একটা করে ঘরে ইনপুট করিয়ে দেবে। হয়ে গেল CH4। লোন পেয়ার নেই, বলো? আগের দিনই তো পড়ালাম পুরোটা। আগের দিন লেন্স প্রসেস বস প্রসেস করালাম না? লেন্স প্রসেস বস প্রসেস, আমি তো ছবিও পাঠিয়েছি সানডেতে গ্রুপে। তো আইসোমার্স, আইসোটোপস, এই সব কটা মিলিয়ে দেখো গ্রুপে আছে, রোববার পাঠিয়েছি সানডেতে।
আচ্ছা, তাহলে অবভিয়াসলি এই ট্রেন্ড থেকে আমরা বলতে পারি যে গ্রুপ 13 যদি ডেফিসিট হয়, গ্রুপ 14 যদি সাফিসিয়েন্ট হয়, তাহলে ইলেকট্রন এক্সেস হচ্ছে যারা গ্রুপ 16 17-এ যেসব এলিমেন্টগুলো বিলং করে তাদের হাইড্রাইডগুলো। এদের কাছে কি থাকে, অক্টেট কমপ্লিট হয় অ্যান্ড লোন পেয়ার এক্সিস্ট, এদের মধ্যে আবার লোন পেয়ার এক্সিস্ট করে। তবে সেই লোন পেয়ার ইলেকট্রনগুলো কি, excess electron, we can consider them as excess, we can use those electrons in other spaces। ঠিক আছে, যেমন ধরো এক্সাম্পল হচ্ছে কি অ্যামোনিয়া, নাইট্রোজেনের আউটার মোস্টে 5টা ইলেকট্রন, 3টে কোভ্যালেন্ট করেছে, দুটো কি করবে। ওয়াটার, অক্সিজেন আউটার মোস্টে 6টা ইলেকট্রন, দুটো করেছে, বাকি 4টে কি করবে। HCl, ক্লোরিনের বাইরে 7টা ইলেকট্রন, একটা বন্ড করেছে, বাকি 6টা কি করবে। তাহলে এদের কাছে আমি কি দেখতে পাচ্ছি, লোন পেয়ার দেখতে পাচ্ছি। দিস আর দ্য ইলেকট্রন রিচ বা ইলেকট্রন এক্সেস হাইড্রাইড, ইলেকট্রন এক্সেস বা ইলেকট্রন রিচ। ঠিক আছে, এই হাইড্রাইডগুলোর আমরা যেরকম নাম শুনে থাকি, যেমন ধরো ওয়াটার, হাইড্রোজেন সালফাইড, এই ধরনের নামগুলোর থেকেও একটা IUPAC নোমেনক্লেচার আছে, যেগুলো আমরা কখনো পড়ি না, কখনো খুব একটা ইউজ করি না। ঠিক আছে, কিন্তু তাও নামগুলো জেনে রাখা ভালো। যেমন ধরো অ্যামোনিয়ার নাম হচ্ছে অ্যাজিন, PH3 নাম হচ্ছে ফসফিন, H2S এর নাম হচ্ছে সালফিন, সরি অ্যাজিন নয়, অ্যাজেন, অ্যাজিন হলে ডবল বন্ড হতো, ফসফেন, সালফেন। H2 এর নাম হচ্ছে অক্সিডেন। এই এন নামটা অ্যাকচুয়ালি আমি ইন বলে ভুল করেছিলাম তখন, এন নামটা এই কারণেই তোমরা ফ্যামিলিয়ার হবে, কারণ তার কারণে CH4 এর নাম হচ্ছে মিথ এন, এখানেও সেই এন ওয়ার্ডটা রয়েছে। আর মিথেনটা মনে পড়তে আমার ভুল, মনে পড়লে বুঝতে পারলাম যে আমি নিজে ভুল বলছি। তাহলে SiH4 এর নাম কি হবে, সিলিকেন। এরকমভাবে যেগুলো হাইড্রাইডগুলো আছে তাদের এই এন দিয়ে নামগুলো শেষ হয়, এটা এদের IUPAC নেই। এবার এদের কিছু টেন্ডেন্সি আছে, যেমন ধরো এই যে NH3 H2 HCl করেছি, ওপরের দিকে এগুলো বেসিক হয় আর নিচের দিকে এগুলো অ্যাসিডিক হয়। তার মানে যত আমরা হাইড্রাইডগুলোকে গ্রুপ 15-এর থেকে 17-এর দিকে যাব, মানে পিরিয়ড টেবিলের এদিক থেকে এদিকে অ্যাসিডিক টেন্ডেন্সি বাড়ে আর এদিকে বেসিক টেন্ডেন্সি বাড়ে। কিন্তু এটা অনলি খালি গ্রুপ 15 আর গ্রুপ 15, 16, 17-এর মধ্যে লিমিটেড এই টেন্ডেন্সিটা। মানে NH4 বেসিক বলে CH4 আরও বেশি বেসিক তা কিন্তু নয়, জাস্ট এই 3টে গ্রুপের মধ্যে এই টেন্ডেন্সিটা দেখা যায়। only applicable for electron rich hydrides rather you can say, কারণ গ্রুপ 15, 16, 17 ইলেকট্রন রিচ হাইড্রাইডগুলোকেই কন্টেইন করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নন স্টয়সিওমেট্রিক বা মেটালিক অর ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড। এদের এক্সাম্পলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোথায় এরা বাকিদের থেকে একদম ডিফারেন্ট। সেটা কিসে, ধরো আমি যদি এরকম একটা হাইড্রাইডের নাম বলি যার ফর্মুলা হচ্ছে NB, বা এটা আচ্ছা আচ্ছা চেনাশোনা একটা দেখাই, হ্যাঁ
প্যালাডিয়ামের নামটা আগে শুনেছ, PDH 0.7, তার মানে কি প্যালাডিয়ামের ভ্যালেন্সি 0.7? না, প্যালাডিয়ামের ভ্যালেন্সি 0.7 নয়, প্যালাডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2। তার মানে কি হচ্ছে, এখানে যে 0.7টা আসছে, দ্যাট ইজ নট দেয়ার ভ্যালেন্সি, তার মানে কি ভ্যালেন্সি নট কনজার্ভড। আরেকটা আছে TiH2, কিন্তু টাইটেনিয়ামের ভ্যালেন্সি 4। তাহলে ফ্র্যাকশন আসছে, ইন্টিজার আসলেও সেটা অ্যাকচুয়ালি ওর মতো হচ্ছে না। ক্রোমিয়াম হাইড্রাইড CrH, ক্রোমিয়ামের ভ্যালেন্সি 3 হতে পারে, 6 হতে পারে, কিন্তু CrH 1 হয়ে যাচ্ছে। কারণ এই যে নাম্বারগুলো এখানে আছে, এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি ওদের ভ্যালেন্সি নয়, তাই জন্য এখানে বলা হচ্ছে ভ্যালেন্সি নট কনজার্ভড। তাহলে এগুলো তৈরি হচ্ছে কি করে? তৈরি হচ্ছে কারণ এগুলো কোনো মলিকিউল নয়, দিজ আর নট মলিকিউলস। These are acting like impurity in metal, impurity in metal। মেটালরা ক্রিস্টাল তৈরি করেছে, ধরো এরকম টাইটেনিয়াম, 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 টাইটেনিয়ামের 4টে করে বন্ড হয়, টাইটেনিয়াম যেখানে ভ্যালেন্সি 4, টাইটেনিয়াম, 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 এবার বন্ড আছে প্রচুর। এবার এই বন্ডগুলোর মাঝে মাঝে দেখো ফাঁক আছে, যেটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল গ্যাপ। এগুলো বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল গ্যাপ। এই গ্যাপগুলো, এই গ্যাপগুলোতে যদি হাইড্রোজেন ঢুকে যায়, একটা ছেড়ে একটায়, তাহলে এর রেশিও হয়ে যায়, সরি একটা ছেড়ে একটাই, কারণ TiH2 তো, এই হাইড্রোজেনগুলো যদি দুটো করে হাইড্রোজেন ঢুকে যায় এই যদি গ্যাপগুলোতে, এই গ্যাপগুলোতে যদি দুটো করে আমি হাইড্রোজেন ঢুকিয়ে দিতে পারি, এগুলো হচ্ছে একটা হাইড্রোজেন, তাহলেই ফর্মুলাটা হয়ে যায় TiH2। তাহলে হাইড্রোজেনগুলো কি করছে, কোনো বন্ডে বসছে না, ইন্টারস্টিশিয়াল গ্যাপে বসছে। তো এই গ্যাপটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল গ্যাপ, বা ইন্টারস্টিশিয়াল স্পেস, আর এগুলো হচ্ছে হাইড্রোজেন অ্যাটম। তাহলে এইভাবে প্রত্যেকটা টাইটেনিয়ামের জন্য দুটো করে হাইড্রোজেন অ্যাটম আমরা খুঁজে পাচ্ছি। তো এইরকমভাবে যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে ডিফারেন্ট ডিফারেন্ট রেশিওতে, তখনই সেটা হয়ে যায় মেটালিক হাইড্রাইড অর নন স্টয়সিওমেট্রিক হাইড্রাইড অর ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড। তাই বলবে তাহলে প্যালাডিয়াম 0.7 ফ্র্যাকশন এলো কি করে? তার মানে কি এখানে ফ্র্যাকশন নাম্বার অফ হাইড্রোজেন ছিল? হাইড্রোজেন কি ভাঙা যায় না? প্যালাডিয়াম 0.7 যেটা তুমি PD 0.7, এই 0.7 দেখছো, ওটাকে তুমি ভেবে নাও না PD 10H7, তার মানে 10টা করে প্যালাডিয়ামের জন্য 7টা করে হাইড্রোজেন আছে অন অ্যান অ্যাভারেজ। তো এই ফর্মুলাতে ব্যাপারটা কাজ করছে। এরকমভাবে আয়রনের ক্ষেত্রেও কিছু ফ্র্যাকশন দেখা যায়, আয়রন হাইড্রোজেন 1.93, তার মানে কি আয়রন 100 খানা থাকলে হাইড্রোজেন আছে 193। এখানে হাইড্রোজেনের ভ্যালেন্সি কোথাও কাজ করছে না, সরি আয়রনের ভ্যালেন্সি কোথাও কাজ করছে না, কারণ এগুলো ওর সঙ্গে বন্ডিং করেই নিই, জাস্ট গ্যাপে 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 প্লেসড হয়ে আছে।
So that is why they are called interstitial hydrides. এগুলো হাইড্রাইডস হলো। নেক্সট তোমাদের ক্লাস 9-এ পড়ে আসা সেই চ্যাপ্টারটা ইন রিপিটেশন, দ্যাট ইজ ওয়াটার। নেচারে সব থেকে বেশি অ্যাবান্ডান্ট এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন, কিন্তু তাও তো আমরা তার অ্যাবান্ডান্স বুঝতে পারি না। তার কারণ হচ্ছে মোস্ট অফ দ্য হাইড্রোজেন ইন দ্য ফর্ম অফ ওয়াটার অ্যান্ড ওয়াটার ভেপার আমাদের নেচারের মধ্যে ছড়িয়ে রয়েছে। আমাদের আর্থের সারফেস একই তো, ল্যান্ড সারফেসটা সি সারফেসের, ওশেন সারফেস থেকে অনেকটাই কম, তাই না? 71% হচ্ছে আমাদের ওশেন, আর 29% হচ্ছে আমাদের ল্যান্ড সারফেস। আর ল্যান্ড সারফেসে সব জায়গায় আমরা থাকিও না, থাকলেও একটা সিঙ্গেল সারফেসে থাকি। ওশেনের মধ্যে কিন্তু প্রচুর লেয়ার আছে, ল্যান্ডে কিন্তু একটাই লেয়ার, সেটা উঁচু নিচু উঁচু নিচু হতে পারে, কিন্তু লেয়ার একটাই। সিতে ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমাল বিইং বিলং করে, কোথাও বড় অ্যানিমাল, কোথাও ছোট অ্যানিমাল, প্লান্টও তাই, ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে ডিফারেন্ট ডিফারেন্ট প্লান্ট পাওয়া যায় অ্যাকর্ডিং টু দেয়ার নিড অফ সানলাইট। আর্থে কিন্তু মানে ল্যান্ডে কিন্তু একটা লেভেলেই সমস্ত অ্যানিমাল প্লান্ট যা আছে সব এক লেভেলেই বিলং করে। এই জন্য সি ইজ ভেরি ভাস্ট দেন আওয়ার ল্যান্ড। অনেকে বলবে মাটির তলায় তো অ্যানিমালরা থাকে বা গাছের ওপরও তো অ্যানিমালরা থাকে। হ্যাঁ, কিন্তু তার বায়োমাস আমাদের সারফেসে যারা থাকে তাদের কম্পারিজনে খুব একটা বেশি নয়। মানে ইফ ইউ অ্যাড দেম অ্যান্ড ইফ ইউ লিভ দেম আউট, দেয়ার বায়োমাস, দেয়ার টোটাল ওয়েট আর নট দ্যাট মাচ গ্রেটার চেঞ্জ ইন কম্পেয়ার টু দ্য সি ওয়ান। সিতে তুমি যে কোনো একটা সারফেসের অ্যানিমাল বা প্লান্টের ওজন নিয়ে তার সঙ্গে টোটাল সিতে যত অ্যানিমাল বা প্লান্ট আছে তাদের ওজন রেশিও করো, তুমি দেখবে ওখানে একটা হিউজ ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার এই যে ওয়াটারটা আর্থে তো ওয়াটার পাওয়া যায়, তার 97%ই হচ্ছে সি নিয়ে এত কথা বললাম তার কারণ 97% অফ ওয়াটার কামিং ফ্রম ওশেন। তারপরে আসে আইস ক্যাপ অ্যান্ড গ্লেসিয়ার 2.4%। তাহলে 99.6%, 4% এখান থেকেই চলে গেল। তাহলে আমরা যেগুলোকে অ্যাভেলেবেল ওয়াটার বলে চিনি তার অ্যামাউন্টটা সে আন্ডার দ্য রকসই হোক বা ফ্রি ফ্লোয়িং রিভারই হোক বা লেকই হোক বা ওয়াটার ভেপারই হোক, যাই হোক না কেন, দ্যাট ইজ ভেরি লেস, দ্যাট ইজ অনলি 0.6% অ্যারাউন্ড অ্যাভেলেবেল ওয়াটার। তাহলে এমন একটা টাইম আসতে পারে যদি আমরা এই 0.6-এর ওপর ফোকাস না করি, এমন একটা টাইম আসতে পারে যখন ওই 97% ওয়াটার আমরা কোনোদিন কনজিউম করতে পারবো না, আর এই 2.4% ওয়াটার আমাদের ফ্লাড করিয়ে নিয়ে চলে যাবে। গ্লোবাল ওয়ার্মিংয়ে দিস ইজ দ্য থ্রেট, নট দিস ইজ। এনিওয়ে, ওয়াটারকে আমরা প্রিপেয়ার করি না কারণ প্রিপেয়ার করার দরকার পড়ে না। আমরা এর স্ট্রাকচারটা দেখে নিই আর রিয়াকশানগুলো দেখে নিই।
ওয়াটার স্ট্রাকচার, অক্সিজেন 1s2 2s2 2p4, তাহলে এদের মধ্যে যদি হাইব্রিডেশন হয় তাহলে সেটা sp3 হাইব্রিডেশন হবে। অক্সিজেন হাইব্রিডাইজড 1s2 2sp3 হোল 6, 6টা ইলেকট্রন। তার মানে দুটো আনপেয়ার্ড আর দুটো পেয়ার্ড, তাহলে অক্সিজেনের কাছে দুটো লোন পেয়ার থাকবে ওয়াটারের স্ট্রাকচারে। তাহলে ওয়াটারের স্ট্রাকচারটা হবে এই অক্সিজেন, তার কাছে দুটো লোন পেয়ার আর দুটো আনপেয়ার ইলেকট্রন। এই দুটো আনপেয়ার ইলেকট্রনের সঙ্গে হাইড্রোজেন বাইন্ড করছে, এবং এটার স্ট্রাকচারটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। tetrahedral structure and bent shape. বেন্টের ক্ষেত্রে মানে শেপের ক্ষেত্রে আমরা লোন পেয়ারটাকে কনসিডার করি না, কিন্তু স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা লোন পেয়ারটাকে কনসিডার করি। আমি যদি এখানে দেখাতে পারি, আমার লোন পেয়ারের ক্লাউডটা হয়ে যাবে এরকম অ্যাকচুয়ালি। এটা হচ্ছে লোন পেয়ারের ক্লাউড। তুমি যদি এটাকে লাইন ড্রয়িং করো, তাহলে তুমি ব্যাপারটাকে এরকম দেখতে পাবে। এটা একটা ট্রায়াঙ্গুলার প্লেট আর এটা হচ্ছে তার ভার্টেক্স। It's like this. Let's draw it in quite in prominence. এটাকে একটু প্রমিনেন্ট করে আঁকার চেষ্টা করি। এটা একটা ট্রায়াঙ্গুলার প্লেট ধরে নাও, আর এটাকে ধরে নাও তার ভার্টেক্স। উল্টানো আছে, এই জন্য উল্টে রাখা আছে। কিন্তু আমি এখন শেপ ডিসকাস করব, এটা হচ্ছে স্ট্রাকচার ডিসকাস করলাম। যদি আমি শেপ ডিসকাস করতাম তাহলে আমাকে অ্যাকচুয়ালি এইভাবে শেপটা ডিসকাস করতে হতো। এইটা হচ্ছে শেপ বেন্ট, আর এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত হতো? এর মাঝখানে অ্যাঙ্গেলটা হয়ে যেত 104 ডিগ্রি। কিন্তু sp3 তে তো 109 ডিগ্রি থাকে, 109 ডিগ্রি 28 মিনিট। এইখানে হচ্ছে কথা, এখানে আমরা ভেসপার থিওরির ওই লটাকে ইউজ করবো যেখানে লোন পেয়ারটা বন্ড পেয়ারকে রিপেল করছে। সিন্স couple of lone pair present, they repel bond pairs strongly, bringing them closer, আরো কাছাকাছি চলে আসছে দুজনে। 104 ডিগ্রি 30 মিনিট চেপে যাচ্ছে ব্যাপারটা। আর এই যদি তুমি ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করো, তা তুমি যেটা পাবে সেটা হচ্ছে 1.04 ডি। এই হাইড্রোজেন ইলেকট্রনগুলো এদিক বরাবর সরে থাকছে, যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি, আর এদের রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টটা আপওয়ার্ড অ্যাক্ট করছে। এটা হচ্ছে 1.03 ডি বাই 1.03 ডি। আচ্ছা, এবার এই
ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা এখানে 2.1, এখানে 3.5 আর এখানে 2.1, দিস ডিফারেন্স ইজ গ্রেটার দ্যান 0.9. Electronegativity of oxygen and electronegativity of hydrogen is greater than 0.9. তার ফলে এখানে যা তৈরি হয় সেটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডের জন্যই এরা লিকুইড হয়। কেন না, এর মলিকুলার ওয়েট কিন্তু খুব কম, মলিকুলার ওয়েট মাত্র 18। এর থেকে বেশি মলিকুলার ওয়েট H2S এর, H2S এর মলিকুলার ওয়েট হচ্ছে 34। H2S গ্যাস, তাহলে সেই লজিকে দিস শুড হ্যাভ বিন গ্যাস, হালকা হলে তাদের অ্যাট্রাকশন কম হবে, বাট হাইড্রোজেন বন্ডস মেক দেম লিকুইড। Their liquid state is possible because of that hydrogen bond. কীরকম ভাবে? সেটা হচ্ছে এরকম, মাঝখানে একটা অক্সিজেন আর তার পাশে টেট্রাহেড্রাল শেপেই 4টে অক্সিজেন। এটা এক্স্যাক্টলি টেট্রাহেড্রাল শেপ। এবার এদের মাঝখানে যে বন্ডগুলো আছে, দোজ বন্ডস আর ক্যারিং ওয়ান অফ দ্য হাইড্রোজেন্স। প্রত্যেকটা হাতের ওপর একটা করে হাইড্রোজেন বসে আছে। ইমাজিন each hand is carrying one hydrogen. H, 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 H. You will see there will be 10 hydrogens, 2 for each of the oxygen. They are making that molecule. মানে এ যদি এর সঙ্গে বন্ড করে, এই অক্সিজেনটা যদি এই হাইড্রোজেনটার সঙ্গে বন্ড করে, তাহলে এই অক্সিজেনটা এই দুটো হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে বসে আছে। এই অক্সিজেনটা এই দুটো হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে বসে আছে। হাইড্রোজেন নাম্বারটা ঠিকঠাক আছে তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11, কোনো একটা হাতে দুটো হাইড্রোজেন হয়ে গেছে, ওপরেরটায় দুটো হাইড্রোজেন হয়ে গেছে। এই অক্সিজেনটা দুটো হাতে হাইড্রোজেন বন্ড করে বসে আছে, এই অক্সিজেনটাও দুটো হাইড্রোজেনের সাথে বন্ড করে বসে আছে। তাহলে এইভাবে হাইড্রোজেনগুলো নিজেদের মধ্যে মানে অক্সিজেনের সঙ্গে বন্ড করেছে, এবং রিমেইনিং সাইডে কি হচ্ছে, রিমেইনিং সাইডে ওই হাইড্রোজেন বন্ডটাই এক্সটেন্ড হচ্ছে, রিমেইনিং সাইডে ওই হাইড্রোজেন বন্ডটা এক্সটেন্ড হচ্ছে। এই হাইড্রোজেন বন্ডটা এক্সটেন্ড হচ্ছে, দ্যাট মেড দ্য হোল ক্রিস্টালাইন স্ট্রাকচার অফ দ্য water molecules possible. These make a big supermolecular structure. H2O whole 5. তাহলে মলিকুলার ওয়েট কত হয়ে গেল? এর এফেক্টিভ মলিকুলার ওয়েট, এখন আর মলিকুলার বলা যাবে না, এখন বলা যাবে এফেক্টিভ মলিকুলার ওয়েট।
5 into 18 90, too much high, even greater than 60, তাহলে এটা হয়ে গেল কি লিকুইড, এর স্টেট হয়ে গেল কি লিকুইড। এবার টেম্পারেচার যত কমাও এই ভলিউমটাও আস্তে আস্তে ছোট হতে থাকে, ঠিক আছে, ডেনসিটি বাড়তে থাকে। ঠিক আছে, টেম্পারেচার কমাচ্ছ, ভলিউম ছোট হচ্ছে 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 হচ্ছে, ঠিক আছে, ভলিউম ডিক্রিজ করছে, ডেনসিটি ইনক্রিজ করছে। 4 ডিগ্রি সেলসিয়াসে এরা সব থেকে ছোট ভলিউম অবটেইন করবে, ঠিক আছে। অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস ভলিউম মিন হয়ে যাবে, ডেনসিটি ম্যাক্স হয়ে যাবে, দ্যাট ইজ দ্য 1 গ্রাম পার ml। এবার যখনই 4 ডিগ্রির থেকেও আর কমাতে চেষ্টা করবে তখন আর ভলিউমটা না আর কমতে পারবে না। ওই সময় কি হবে, ওই সময় একটা ওপেন কেজ স্ট্রাকচার তৈরি হওয়া শুরু হয়ে যাবে। হোয়াট ইজ ওপেন কেজ স্ট্রাকচার? ইটস লাইক দিস, অক্সিজেন 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 অক্সিজেন, দেখতে একটা বরফির মতো। এবার প্রত্যেকটার সাথেই একটা করে হাইড্রোজেন এইভাবে রয়েছে। তার মানে এই স্ট্রাকচারটা কোথায় বিলং করছে? এই স্ট্রাকচার বিলং করছে 100 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে, এটা বিলং করছে 4 to 0 ডিগ্রির মধ্যে। হাইড্রোজেনগুলো কোথায় রয়েছে? হাইড্রোজেনগুলো এখানে এখানে রয়েছে। বাকি ডটেড পোর্শনটা কি? বাকি ডটেড পোর্শন হচ্ছে এক্সটেনশন অফ দ্য হাইড্রোজেন বন্ড, এটাকে বলে ওপেন কেজ স্ট্রাকচার। এই সময় কি হয়, ভলিউমটা ইনক্রিজ করতে শুরু করে, ডেনসিটি কমতে শুরু করে। এই সময় যদি তুমি টেম্পারেচার কমাও ভলিউম ইনক্রিজ করে যায়, ডেনসিটি কমে যায়, দ্যাট ইজ দ্য অ্যানোমালাস এক্সপ্যানশন, দ্যাট ইজ দ্য anomalous expansion of H2O। এবার যখন আইস হয়ে যায় তখন এর স্ট্রাকচারটা একটু বিউটিফুল হয়ে যায়। এই জিনিসটাই থাকে, বাট স্কোয়ার টাইপের না হয়ে হেক্সাগোনাল টাইপের হয়ে যায়, যেটাকে তোমরা আইস ফ্লেকের স্ট্রাকচার বলেছেন। আইস ফ্লেক থেকে সবসময় হেক্সাগোনাল সাইন হয়, এমনকি আইস ফ্লেক যদি তোমরা কোথাও কুড়িয়েও পাও, ভালো করে অবজার্ভ করো যে আইস ফ্লেকগুলো স্নোফলসের সময়, আইস ফ্লেক বলছি, স্নোফ্লেক, আইস ফ্লেক তো অন্য জিনিস, স্নোফ্লেক্স, স্নোফ্লেক্সের যে হেক্সাগোনাল স্ট্রাকচারটা হয় সেটা এইরকমই হয়ে যায়। এখানে কি হয়, এখানে একটা করে হাইড্রোজেন থাকে হাতে, আরেকটা করে হাইড্রোজেন বাইরের দিকে বেরিয়ে থাকে। একটু আলোটা আলো, এই হচ্ছে সেই স্ট্রাকচারটা। বাকি পোর্শনটাকে ডট দিয়ে জুড়ে দাও, আপাতত জুলুক, উপায় নেই। এর জন্য মশার জন্য, হ্যাঁ মশার জন্য কিছু জ্বালালে হয় না?
দেখো হেক্সাগোনাল স্ট্রাকচারটা তৈরি হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা অক্সিজেন থেকে একটা করে হাতে আরেকটা করে হাইড্রোজেন থাকছে, সেটাই হেক্সাগোনাল নেটওয়ার্কটাকে মানে এক্সটেন্ড করছে বলা যায় একরকমভাবে, এটাকেই আরও এক্সটেন্ড করে দিচ্ছে অন্যান্য সাইডে। এবং এটা কিন্তু 2 ডাইমেনশন না 3 ডাইমেনশন, মানে হাইড্রোজেনগুলো যেগুলো বাইরের দিকে আছে ওগুলো কিন্তু ওপর দিকে উঠে আছে বা নিচের দিকে ঢুকে আছে। এই ল্যাপটপের যে সার্ফেস বা মোবাইল সার্ফেস যেখান থেকে তোমরা দেখছো না কেন, সেই সার্ফেসের ওপর দিকে প্রোট্রুডেড নয়তো নিচের দিকে প্রোট্রুডেড হয়ে আছে। 2 ডাইমেনশনে ভেবো না, এটা অনেকে 2 ডাইমেনশন এঁকে দেয়। তো এটা হচ্ছে আমার আইসের ভেতরে এইরকম স্ট্রাকচার দেখা যায়। তো এটা হচ্ছে স্নোফ্লেক। আচ্ছা, ওয়াটারে আরেকটা ভ্যারিয়েশন আছে, তার নাম হচ্ছে ডয়টেরিয়াম অক্সাইড, হেভি ওয়াটার, D2O। D2O ইজ নাথিং বাট দুখানা ডয়টেরিয়াম প্লাস একটা অক্সিজেন। তাহলে ওয়াটারের সঙ্গে D2O ডিফারেন্স কি? মলিকুলার ওয়েট 1 করে 2 বেশি হবে, কারণ ডয়টেরিয়ামের ওজন হচ্ছে, অ্যাটমিক মাস হচ্ছে 2.016 আর হাইড্রোজেনের হচ্ছে 1.008। তাহলে D2 হচ্ছে 4.032 আর H2 হচ্ছে 2.016। তার সঙ্গে একটা করে অক্সিজেন লাগছে, তাহলে ওটাও নিশ্চয়ই ওই 2.016 বেশি হবে। এই দুটোর গ্যাপ দেখো 2.016। তো তাহলে মলিকুলার ওয়েট যদি তুমি জলের দেখো, জলের হচ্ছে 18.016, এটা হচ্ছে 20.032। মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সি বা 273.15 কেলভিন ফর মানে প্রিসাইজ দ্যাট মোস্ট, যে কারণে অ্যাকচুয়ালি কেলভিন স্কেলের অ্যাবসোলুট জিরো ইকুয়ালস টু মাইনাস 273.15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সেক্ষেত্রে D2ওটা একটু বেশি হয়ে যাচ্ছে মেল্টিং পয়েন্ট, কারণ D2ওটা যেহেতু ভারী, ওর মলিকিউলগুলো আর একটু বেশি টেম্পারেচার পর্যন্ত বসে থাকতে পারে। মানে ডিগ্রি সেলসিয়াস মধ্যে এটা 0 ডিগ্রি সি, এটা 3 ডিগ্রি সেলসিয়াস। আবার মশা। 3.7 অ্যাকচুয়ালি। আমার এখানে খড়িগুলো উঠে গেছে, বিকেলবেলা দুজনেই তেল মাখবো। হ্যাঁ 3.7 ডিগ্রি সেলসিয়াস। বয়লিং পয়েন্টও ঠিক একই অবস্থা, এটা 373.15 100 ডিগ্রি সি। এটার বয়লিং পয়েন্টটা আরেকটু বেশি হবে যেহেতু ভারী, 374.4 কেলভিন, তার হচ্ছে 101 পয়েন্ট। না, D2ওর কোনো ভ্যালুই মনে রাখতে হবে না, কিন্তু রিজন আসতে পারে যে বলবে যে এটা কেন হচ্ছে বলো। এবার যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোনো MCQ এক্সাম হয়, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যদি কেউ দাও, তাহলে সেখানে এ ধরনের বিচ্ছি বিচ্ছি কোয়েশ্চেন আসে। আচ্ছা, হাইয়েস্ট ডেন্সিটি পয়েন্ট, হাইয়েস্ট ডেন্সিটি যেমন জলের হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, 277.15 মানে 3.95 ডিগ্রি সেলসিয়াস অ্যাকচুয়ালি। আর এখানে হচ্ছে 284.4,
তার মানে বেসিক্যালি 11.25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বেশ বেশ অনেক বেশি টেম্পারেচারেও ডেন্সিটিটা ম্যাক্সিমাম পাওয়া যায়। ডেন্সিটি অ্যামাউন্টটা কত? এটা হচ্ছে 1 গ্রাম পার সিসি, এটা হচ্ছে 1.106 গ্রাম পার সিসি। সিসি আর এমএল একই ইউনিট, কিউবিক সেন্টিমিটার। এটা হচ্ছে ম্যাক্সিমাম ডেন্সিটি, এটা যেটাকে আমরা চিনি। আর নর্মাল যে ডেন্সিটি আছে মিউ, সেটা এটা হচ্ছে 0.997 অ্যাভারেজ ডেন্সিটি। এটা কিন্তু হচ্ছে অ্যাভারেজ। তুমি যদি 0 থেকে শুরু করে 100 পর্যন্ত জলের প্রত্যেকটা টেম্পারেচারের ডেন্সিটিগুলো নিয়ে সাম করো, তাহলে তুমি এই ভ্যালুটা পাবে। এটাকে 15 ডিগ্রি সেলসিয়াস ডেন্সিটিও বলা হয়, তার কারণ হচ্ছে জলের 15 ডিগ্রি সেলসিয়াস এক্স্যাক্টলি এই ভ্যালুটাই থাকে। মানে জলের টোটাল অ্যাভারেজ ভ্যালুটা ওর 15 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারের ডেন্সিটির সাথে ইকুয়াল। আর এটাই হয়ে যায় 1.104 গ্রাম পার সিসি। এটা কোন টেম্পারেচারে হয় সেটা আমার মনে নেই। আচ্ছা, মেল্টিং বয়েলিং দেখছিলাম, তো এনথালপি অফ ভেপোরাইজেশন, এনথালপি অফ ফিউশন আছে। তাহলে ডেল্টা ভ্যাপ এইচ, ল্যাটেন্ট হিট যেটাকে বলছি, ল্যাটেন্ট হিট বলি পার গ্রামের জন্য, এনথালপি বলি পার মোলের জন্য। তাহলে এটা হচ্ছে 40.6 কিলো জুল পার মোল। আর ডেল্টা ফিউজ এইচ, ফিউজ মানে গলে যাওয়া, সেটা হচ্ছে 6 কিলো জুল পার মোল। এটাকে আমরা ক্যালোরিতে দেখলে 540 ক্যালোরি পার গ্রাম, আর এটাকে দেখলে 80 ক্যালোরি পার গ্রাম দেখি। এবার যেহেতু D2 একটু হেভি, তাহলে ওর ভ্যালুগুলো একটু বেশি হবে। এটা হয়ে যায় 41.28 কিলো জুল পার মোল, আর এটা হয়ে যায় 41.61, এটা 61, ওটা 28। এটা 6.28 কিলো জুল পার মোল, আর এটা হয়ে যায় 41.61 কিলো জুল পার মোল। মানে একটু বেশি হচ্ছে, ওটা সবসময় খানিকটা করে বেশি হয়ে যাচ্ছে। কিন্তু দুজনের মধ্যে একটা জিনিস কমন, দ্যাট ইজ স্পেসিফিক হিট, যেটাকে আমরা থার্মোডাইনামিক্সেও দেখেছিলাম, ফিজিক্সেও দেখি। স্মল সি, এইচ ইকুয়ালস টু এমসিটি বা এমসি ডেল্টা টি বলে না, ডেল্টা এইচ ইকুয়ালস টু এমসি ডেল্টা টি, সেই স্পেসিফিক হিট 4.18 জুল পার কেজি কেলভিন, বা 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটা দুজনের জন্য ইকুয়াল। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা নর্মালি জলের ক্ষেত্রেও স্টাডি করি না, বাট কনটেক্সটে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিসকোসিটি। তাহলে বোঝা যায় কোন জিনিসটা কতটা তেল তেলে আর কোন জিনিসটা কতটা ঘন। ঘন বলতে ভিসকোসিটি মানে ডেন্সিটি নয়, কিন্তু ভিসকোসিটি হচ্ছে এই জিনিসটা যেটা চ্যাটচ্যাটে ভাবটাকে বোঝায়। মধুকে যদি তুমি একটা উডেন বোর্ডের ওপর, উডেন প্ল্যাঙ্কের ওপর রেখে, মধু আর তেলকে যদি তুমি দুটোকেই রেখে যদি প্ল্যাঙ্কটাকে ইনক্লাইন করে দাও, তাই তুমি দেখে তেলটা হরহর করে নেমে আসছে, মধুটা যেন একটু আস্তে করে নামছে, ওটা টায়ার্ড হয়ে গেছে এরকম ভাবে নামছে। তুমি ওখানে মার্কারি রেখে দাও, মার্কারির ডেন্সিটি অনেক বেশি,
মার্কারি এক্সপ্রেস বেগে নেমে আসবে, কোথাও কোনো ট্রেল রাখবে না। কিন্তু হানি পুরোটাতে একটা ট্রেল ছাড়বে। এই যে চ্যাটচ্যাটে ব্যাপারটা, এটা হচ্ছে ভিসকোসিটির জন্য। জলের ভিসকোসিটি হচ্ছে 0.89 আর এর ভিসকোসিটি হচ্ছে 1.1, প্রায় 25% বেশি। এগুলো হচ্ছে এদের মেইন প্রপার্টি ডিফারেন্স। মোটামুটি বোঝা যাচ্ছে যে দ্বিতীয় সব ক্ষেত্রেই কিন্তু ফিজিক্যাল প্রপার্টিগুলো বেশি হয়, কিন্তু কেমিক্যাল প্রপার্টিতে কোথাও কোনো রকম ডিফারেন্স নেই, অল রিয়াকশনস আর সেম। তাহলে রিয়াকশনস দেখে নিই। রিয়াকশনস অফ ওয়াটার। নাম্বার 1, প্রথম রিয়াকশনটা আমরা বলতে পারি ডিকম্পোজিশন। ওয়াটার ভেঙে যাচ্ছে, ডিকম্পোজিশন। H2O কে তুমি যদি আয়োনাইজ করো অ্যাসিড বা বেসের থ্রু দিয়ে, তাহলে ওটা H প্লাস আর OH মাইনাসে ভাঙে। ক্যাথোডে H প্লাসটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে হাইড্রোজেন তৈরি করে, দুখানা হাইড্রোজেন H2 হয়ে উড়ে বেরিয়ে যায়। আর অ্যানোডে OH মাইনাসটা ইলেকট্রন রিলিজ করে দেয়, দুটো OH, একটা H2O আর একটা অক্সিজেন করে, দুটো অক্সিজেন O2 করে বেরিয়ে চলে যায়। দিস ইজ দ্য টোটাল রিয়াকশন, যে জলকে আমরা ভাঙলে পরে হাইড্রোজেন আর অক্সিজেন পাই। কিন্তু এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন। ইলেকট্রোলাইটিক ডিকম্পোজিশন। আরেকটা ডিকম্পোজিশন আছে যেটা ও স্পন্টেনিয়াসলি করে, কোনো ইলেকট্রোলাইটের হেল্প ছাড়াই বা ইলেকট্রিসিটির হেল্প ছাড়া। সেটা হচ্ছে নাম্বার বি, H2O H2 ওর সাথে রিয়াক্ট করে H3O প্লাস আর OH মাইনাস তৈরি করে। এবার এই যে ক্যারেক্টারটা দেখালো না, একটা ক্যাটায়ন তৈরি করলো, একটা অ্যানায়ন তৈরি করলো, এর কারণে H2 ওর একটা স্পেশাল ক্যারেক্টার দেখা যায়, অ্যাম্ফোটেরিক ক্যারেক্টার। অ্যাম্ফোটেরিক প্রপার্টি নাম্বার 2, অ্যাম্ফোটেরিক প্রপার্টি। ও অ্যাসিডের সাথেও রিয়াক্ট করে, ও বেসের সাথেও রিয়াক্ট করে। অ্যাসিড বেস প্রপার্টি। অ্যাম্ফো কথাটা অনেকটা অ্যাম্ফিবিয়ার মতো শুনতে লাগে। অ্যাম্ফিবিয়া যে বোথ ল্যান্ডেও থাকে ওয়াটারেও থাকে। আমরা আগের দিনই কোথায় পড়ছিলাম না যে জিঙ্ক, অ্যালুমিনিয়াম, লেড, টিন এগুলো সব অ্যাম্ফোটেরিক মেটালস, তো সেরকম আর কি। তাহলে আমরা এটাকে প্রথমে অ্যাসিডের সাথে রিয়াক্ট করাই, অ্যাসিড প্লাস H2O, HCl প্লাস H2O, Cl মাইনাস প্লাস H3O প্লাস। এখানে এ অ্যাসিড আর H2 কি করেছে, বেস। বেস কি করে, তাই তো অ্যাসিড H প্লাস ছেড়েছে আর ও H প্লাস নিয়েছে। এই H প্লাস নেওয়ার টেন্ডেন্সিটাকে বলা হয় লিউইস বেস টেন্ডেন্সি। লিউইস বেস, লুইস বেস হচ্ছে যারা H প্লাস অ্যাকসেপ্ট করে। লোন পেয়ার, লোন পেয়ারটা দেয়, লোন পেয়ার দিয়ে বলে এই আমার কাছে লোন পেয়ার আছে, নিবি, আয় আয় আমার সঙ্গে বস। ওর যে লোন পেয়ারগুলো আছে ওগুলো কি করেছে, কোঅর্ডিনেট বন্ড করেছে, একটা হাইড্রোজেনের সঙ্গে H প্লাসের সঙ্গে একটা কোঅর্ডিনেট বন্ড করেছে। এই জিনিসটা HOH, লোন পেয়ার, তার সঙ্গে যে একটা H প্লাস আছে, H প্লাস আউটারমোস্টে কোনো ইলেকট্রন নেই,
HOHH lone pair whole plus H3O plus। ঠিক তেমনি এর যদি বেসের সাথে করতো H2O প্লাস বেস, তাহলে কি তৈরি করতো? তাহলে এখন H3O প্লাস তৈরি করছে, ওখানে OH মাইনাস তৈরি করতো। যেমন ধরো H2O প্লাস অ্যামোনিয়া, এবার অ্যামোনিয়ার কাছে লোন পেয়ার আছে, তার মানে এটা একটা লুইস বেস, তাহলে এটা হয়ে গেল OH মাইনাস প্লাস NH4 প্লাস। তাহলে ঠিক যেভাবে HCl থেকে Cl মাইনাস হয়েছিল সেভাবেই দেখো H2O থেকে OH মাইনাস হলো, টেন্ডেন্সিটা সেম। তাহলে বাই ডেফিনেশন আমরা ক্লোরিন HCl কে অ্যাসিড বলেছিলাম, তাই ঠিক সেভাবেও H2O কে আমরা এখানে অ্যাসিড বলতে বাধ্য হব। আরে অ্যামোনিয়া বেস কে না জানে, অ্যামোনিয়া অ্যালকালি নয় বাট বেস। তাহলে ওয়াটার অ্যাসিডের মতো রিয়াক্ট করে, ওয়াটার বেসের মতো অ্যাক্ট করে। বাই অ্যানালজিও তোমরা এই ব্যাপারটা দেখতে পারো। নাম্বার 3 প্রপার্টি, রেডক্স প্রপার্টি। অ্যাসিড বেসের মতো এটাও কিন্তু রিডিউসিং এজেন্টের মতো কাজ করে, আবার অক্সিডাইজিং এজেন্ট হিসেবেও কাজ করে। যেমন ধরো কোনো একটা মেটাল Na প্লাস H2O 2NaOH প্লাস H2, খেয়াল করে দেখ এখানে অক্সিজেন নাম্বার 0 ছিল, এখানে +1 হয়ে গেছে, তার মানে এটা অক্সিডেশন হয়েছে। আর এর +1 ছিল, এর 0 হয়ে গেছে, তার মানে এটা রিডাকশন হয়েছে। তাহলে H2 এখানে কি হয়ে গেল? এ হয়ে গেল রিডিউসিং এজেন্ট আর এ হয়ে গেল অক্সিডাইজিং এজেন্ট। তাহলে ওয়াটারটা অক্সিডাইজিং এজেন্ট হলো কিনা? কিন্তু এই ওয়াটারটা কি তুমি কোনো নন মেটালের সাথে দিতে, নাম্বার বি Cl2 Br2 প্লাস H2O, ফোর HBr প্লাস O2। খেয়াল করে দেখো ব্রোমিন এখানে 0, এখানে -1, অক্সি এখানে -2, এখানে 0, অক্স রেড, তার মানে এ কি হয়ে গেল? অক্সিডাইজিং এজেন্ট, এ হয়ে গেল রিডিউসিং এজেন্ট। তাহলে পরপর দুটো এক্সাম্পল, এক জায়গায় ওয়াটারটা অক্সিডাইজিং এজেন্ট, এক জায়গায় ওয়াটারটা রিডিউসিং এজেন্টের মতো কাজ করছে। তাহলে সোজা কথা, যদি ওয়াটার রিয়াকশনে হাইড্রোজেন তৈরি হয় তাহলে ওয়াটার অক্সিডাইজিং এজেন্ট, ওয়াটার রিয়াকশনে অক্সিজেন তৈরি হলে সেটা রিডিউসিং এজেন্ট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাম্বার 4, হাইড্রোলাইসিস। নামের মধ্যেই আছে হাইড্রো, ওয়াটার দিয়ে ভাঙার টেন্ডেন্সি। দুটো এলিমেন্ট থাকে, একটা মেটালিক একটা নন মেটালিক। মেটালের টেন্ডেন্সি হচ্ছে নেগেটিভকে ধরা, তাহলে এর সঙ্গে তুমি ওয়াটার দাও, ওয়াটারটাকে আমি লিখতে পারি HOH, দুভাবে লিখতে পারি, একটা H2O লিখতে পারি, HOH লিখতে পারি। তো মেটালের টেন্ডেন্সি হচ্ছে নেগেটিভটাকে ধরা, আর নন মেটালের টেন্ডেন্সি হচ্ছে পজিটিভটাকে ধরা।
তাহলে মেটালটা আইদার অক্সিজেনটাকে নিয়ে আলাদা হয়ে যায় আর নন মেটালটার কাছে হাইড্রোজেনটা পড়ে থাকে, অথবা মেটালটা ওইচটাকে নিয়ে আলাদা হয়ে যায় আর নন মেটালের কাছে শুধুমাত্র এইচটা পড়ে থাকে। এবার যদি ওদের ভ্যালেন্সি ডিফারেন্ট ডিফারেন্ট হয় তাহলে সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি হবে, সেটা তো ইন্ডিভিজুয়াল কেসে বুঝতে পারবো, কিন্তু টেন্ডেন্সিটা হচ্ছে এইটা। এবার যারা অ্যালকালি মেটাল তারা অ্যালকালি তৈরি করবে, যারা অ্যালকালাইন আর্থ মেটাল তারা অক্সাইড তৈরি করবে, সোজা কথা। কিন্তু এটা যে খালি মেটালের সঙ্গে নন মেটালের থাকলেই হয় তার কোনো মানে নেই, এটা নন মেটালের সঙ্গে নন মেটাল থাকলেও হয়। এখানেও যেটা আগে আছে সেটা অক্সিজেনটাকে নেবে, যেটা পরে আছে সেটা হাইড্রোজেনটাকে নেবে। এখানে বি মানে বোরন নয়, বি মানে একটা এলিমেন্ট যেটা নন মেটাল, এটা একটা মেটাল একটা নন মেটাল, এটা বোথ আর নন মেটাল। দ্যাট ইজ হাইড্রোলাইটিক রিয়াকশন। এক্সাম্পল, ধরা যাক আমি MgCl2 নিচ্ছি। MgCl2 বা হ্যাঁ তোমাদের চেনা রিয়াকশন Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইড প্লাস 10 এর নাইট, সরি কতক্ষণ ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ও সরি আমি দেখতে পাইনি। ওকে, আশা করি দেখতে পাচ্ছ এবার। আমি বলছিলাম হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস রিয়াকশন মানে হচ্ছে ওয়াটার দিয়ে কোনো জিনিসকে ভাঙা। তো দুরকম জিনিস হতে পারে, একটা হচ্ছে মেটাল নন মেটালের কোনো একটা কমপ্লেক্স থাকতে পারে, আরেকটা হচ্ছে নন মেটালেই কিছু একটা থাকতে পারে। তো যেটা সামনে আছে বিশেষ করে মেটাল, তাদের না নেগেটিভের প্রতি একটা টেন্ডেন্সি থাকে, অ্যাট্রাকশন, দে লাভ নেগেটিভস। আর নন মেটাল হাইড্রোজেন মানে পজিটিভকে পছন্দ করে। তাহলে আইদার মেটালটা অক্সিজেনকে নিয়ে নেবে, নয়তো মেটালটা ওইচকে নিয়ে নেবে। ওইচকে কখন নেয়? যখন ওই অ্যালকালি মেটাল টেটালের মতো স্ট্রং মেটাল হয়। আর এইচকে কখন নেয়? শুধুমাত্র ওকে কখন নেয়? যখন একটু ঢিলে পড়ে যায়, মানে নট সো গুড মেটালস। ঠিক আছে, ঠিক তেমনি নন মেটালও একই কাণ্ড করে। যদি বিএ বলে একটা নন মেটাল হয়, বিটা কিন্তু বোরন নয়, তাহলে ফার্স্টের পোর্শনটা অক্সিজেনকে নেয় বা ওইচকে নেয়, আর সেকেন্ডের পোর্শনটা হাইড্রোজেনকে নিয়ে নেয়। এখানে আমি লিখতে একটু ভুল করেছি, এটা HA হবে, হ্যাঁ H2A। যেমন এক্সাম্পল ম্যাগনেসিয়াম নাইট্রেট, এই রিয়াকশনটা তোমরা আগে পড়েছো ক্লাস 10-এ নাইট্রোজেন চ্যাপ্টারে, নাইট্রোজেন অ্যামোনিয়া প্রিপারেশনে, নাইট্রোজেন বলছি অ্যামোনিয়া চ্যাপ্টারে অ্যামোনিয়া প্রিপারেশনে পড়েছো। তখন বুঝে পড়োনি, রিয়াকশনটা পড়েছো এমনিতে। এবার দেখো বুঝে পড়ো। নাইট্রোজেন আছে, আমি এখানে ওয়াটার ইউজ করলাম। ওয়াটার কি ফর্মে ইউজ করলাম? ধরো H2O ফর্মে ইউজ করলাম। এবার 3টে ম্যাগনেসিয়াম আছে, 3টে ওয়াটার নিয়ে 3টে MgO করে দাও, আর বাকিটাকে মার্জ করিয়ে দাও। 2টো নাইট্রোজেন, 6টা হাইড্রোজেন, 2NH3 প্লাস 10। অ্যালুমিনিয়াম কার্বাইড Al4C3
H2O, H2 as in HOH, কতগুলো 12খানা, একটুখানি হিট দাও, তার 4টে অ্যালুমিনিয়াম 12খানা OH কে নিয়ে চলে যাবে 4LOH হোল 3 করবে, আর 3টে কার্বন 12খানা H কে নিয়ে চলে যাবে দেখতে পাচ্ছ, নন মেটালগুলো হাইড্রোজেনকে নিচ্ছে, মেটালগুলো অক্সিজেন বা OH কে নিচ্ছে। ক্যালসিয়াম কার্বাইড CaC2 H2O CaO H2C2 মানে C2H2 মানে অ্যাসিটিলিন। তোমায় কিচ্ছু ভাবতে হবে না, তোমাকে জাস্ট ব্যাপারটাকে অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, এমনকি তুমি এখানে ফসফরাস রাখো তাই হবে, ভ্যালেন্সিটাকে খালি খেয়াল রাখবে যে ভ্যালেন্সি কত। আচ্ছা মেটাল তো হলো, নন মেটাল দিয়ে একটু দেখা যাক। PBr3 H2 as in HOH, এবার দেখো 3টে বিআর আছে, তাই 3টে H2 নাও, 3HBr, পরেরটা হাইড্রোজেনটা নেবে সব সময়, বলেছিলাম এ সবসময় হাইড্রোজেনকে নিচ্ছে যেটা পরে আছে। আর আগেরটা গেল কি POH হোল 3, এটাকে রিঅ্যারেঞ্জ করে দেখো H3PO3। SiCl4 প্লাস 2H2O, আগেরটা অক্সিজেনটা নেবে SiO2, পরেরটা হাইড্রোজেনটা নেবে 4HCl, হাইড্রোলাইসিস। অ্যান্ড লাস্ট রিয়াকশন ফর টুডে, আমরা পরের দিন জল আর পারঅক্সাইডটা, জলের যে ছিল না পিউরিফিকেশন, হার্ড ওয়াটার সফট ওয়াটার, হাইড্রেশন রিয়াকশন, ওই হয় না যে কপার সালফেট ড্রাই হোয়াইট অবস্থায় হোয়াইট আছে, ময়েস্ট অবস্থায় তার কালার চেঞ্জ হয়ে গেল, ব্লু হয়ে গেল, ব্লুইশ মানে ওপরে যে কালারটা আঁকছিলাম, তো সেটা হয় এই হাইড্রেশন রিয়াকশনের জন্য। CuSO4 তার সঙ্গে 5H2O দাও, এটা হোয়াইট কালারের থাকে, এটা কি হয়ে যায় CuH2 হোল 4 SO4 প্লাস ডট H2O, ডট H2O, ভেতরে জল ঢুকে গেল, এটার কালার কি হয়ে গেল ব্লু। এটা কি করে করলো, কোঅর্ডিনেট বন্ড দিয়ে, অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে তো, ওগুলো কোঅর্ডিনেট বন্ড করে 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 এই জিনিসটাকে বানিয়ে দিল। এটা গেল নর্মাল ওয়াটার রিয়াকশন। আর হেভি ওয়াটার রিয়াকশন, হেভি ওয়াটার সেম কাজ করে, খালি হাইড্রোজেন জায়গায় ডয়টেরিয়াম ইউজ করে। আচ্ছা এখানে আরেকটা রিয়াকশন বইতে দেয়নি কিন্তু দেওয়াটা উচিত ছিল, সেটা রিয়াকশন উইথ অক্সাইড। একটা হচ্ছে নন মেটালিক অক্সাইড, যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে H2O রিঅ্যাক্ট করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়, মানে অ্যালকালি তৈরি করছে, মানে বেসিক অক্সাইড, তার মানে এটা কি হচ্ছে বেসিক অক্সাইড, এটা অ্যালকালি তৈরি করলো। আর যদি তুমি সরি প্রথমটা মেটালিক হয়ে গেছে, আমি লিখেছি নন মেটালিক কিন্তু এক্সাম্পল দিলাম মেটালিকের, পরেরটা হচ্ছে নন মেটালিক, যেমন ধরো P2O5, P2O5 এর সঙ্গে তুমি জল দাও, তাহলে ওটা অ্যাসিড তৈরি করে, তার মানে কি বোঝা গেল এই অক্সাইডটা অ্যাসিডিক অক্সাইড। এই যে অ্যাসিডিক অক্সাইড বেসিক অক্সাইড পড়ে আসছি,
তার কারণটা হচ্ছে এই অক্সাইডগুলোকে জলে গুললে পরে আমরা অ্যাসিড বা বেস পাই, তার জন্য অক্সাইডটাকে অ্যাসিডিক বা বেসিক বলে থাকি। আর কিছু কিছু অক্সাইড আছে যেগুলোর সঙ্গে অ্যাম্ফোটেরিক, দুটোই পাচ্ছি, অ্যাসিডও পাচ্ছি বেসও পাচ্ছি। যেমন ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড, এর সঙ্গে তুমি জল দাও, তুমি HAlO2 পাবে। এটা একটা অ্যাসিড, তাহলে এটা অ্যাসিডিক হয়ে গেল। আর যদি সেই Al2O3 সঙ্গে 3H2O দিতে, তাহলে 2AlOH3 হতো। এটা একটা বেস তৈরি হচ্ছে, তাই জন্য এটা বেসিক হয়ে যাচ্ছে। সেই জন্য এটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অ্যাম্ফোটেরিক ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু যদি কোনো নিউট্রাল অক্সাইড পাও, যেমন ধরো কার্বন মনোক্সাইড, এর সঙ্গে জল দাও, কিচ্ছু হবে না, মানে সলিউবল হবে না। অন্য কোনো রিয়াকশন হতে পারে, এটা কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেন হয়ে গেল, সেটা হতে পারে, কিন্তু তাতে ওর কোনো অন্য কোনো ক্যারেক্টারিস্টিক্স বোঝা যাচ্ছে না, এটা রেডক্স রিয়াকশন করে ফেলছে, সলিউবিলিটি হচ্ছে না ব্যাপারটা। ডয়টেরিয়ামের সঙ্গে রিয়াকশনে খালি জাস্ট হাইড্রোজেনের জায়গায় ডি আছে, দ্যাটস ইট। ও হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে, সব থেকে বড় কোয়ালিটি হচ্ছে ডয়টেরিয়ামের স্পেশাল কোয়ালিটি কি না, ও হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারে। মানে ধরো কোনো একটা জায়গায় NaOH আছে, তার সঙ্গে D2O দিয়েছো, তাহলে এটা যাবে NaOD প্লাস HDO। বা CH4 আছে, তার সঙ্গে D2O দিয়েছো, তাহলে CD4 হয়ে যাবে আর 2H2O হয়ে যাবে। এগুলো হচ্ছে ডয়টেরিয়ামের রিয়াকশন। ডয়টেরিয়াম রিপ্লেস H,